রাজনীতির মাঠে কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলোর পরিণতি তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। সময় গড়ায় ফলাফল আসে, আর তখনই বোঝা যায় সেই সিদ্ধান্তটি আসলে কতটা ভুল ছিল। ঠিক এমনই একটি বাস্তবতার মুখোমুখি এখন দাঁড়িয়ে আছে চরমোনাই নামের রাজনৈতিক দলটি। জামায়াত ইসলামের সাথে জোট গঠন না করার যে সিদ্ধান্ত তারা একসময় বুক ফুলিয়ে নিয়েছিল, আজ সেই সিদ্ধান্তের তিক্ত ফল গিলতে হচ্ছে তাদের। আর এই তিক্ততার কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসছে তিনি হলেন মুফতি ফয়জুল করিম। চরমোনাইয়ের অভ্যন্তরীণ খবর যারা রাখেন তারা জানেন দলটির ভেতরে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। প্রকাশ্যে হয়তো সবকিছু ঠিকঠাক দেখানোর চেষ্টা চলছে, কিন্তু ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। দলের একজন অতি গুরুত্বপূর্ণ নেতা, যিনি ঢাকা মহানগরীর সবচেয়ে স্মার্ট নেতা হিসেবে পরিচিত ছিলেন, যিনি ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেছেন, যিনি ঢাকার একটি আসন থেকে সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি চরমোনাই থেকে দল ত্যাগ করেছেন। তার কথা পরিষ্কার, এই দলের জন্য আর কাজ করার কোনো মানে হয় না। তিনি বলেছেন, যেদিন এই দল সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠবে সেদিন তিনি ভাববেন। তার এই মন্তব্যের মধ্যে একটি গভীর বার্তা লুকিয়ে আছে, আর সেটা হলো চরমোনাই আসলে এখনো একটি পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই নেতা কোথায় যাবেন? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিতে পারেন। শুধু তাই নয়, জামায়াতে যোগ দিলে তিনি কাউন্সিলর পদে আবার নির্বাচন করতে পারেন। এমনকি ভবিষ্যতে সংসদ সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তার সামনে খুলে যেতে পারে। এই সম্ভাবনার কথা শুনলে বোঝা যায় চরমোনাইয়ের ভেতর থেকে যারা স্মার্ট এবং রাজনীতি বোঝেন তারা ধীরে ধীরে দলটি ছেড়ে যাওয়ার পথ খুঁজছেন। এটা শুধু শুরু, আসল ঝড় এখনো আসেনি। মুফতি ফয়জুল করিমকে নিয়ে দলের ভেতর যে ক্ষোভ জমে উঠেছে সেটা এখন আর গোপন নেই। চরমোনাইয়ের রাজনৈতিক অ্যাক্টিভিটিসদের মধ্যে একটা জনরোষের মতো অবস্থা তৈরি হয়েছে ফয়জুল করিমকে ঘিরে। প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তিনি। দলের ভেতরের লোকজন এখন খোলামেলাভাবে বলছেন ফয়জুল করিম দলটিকে ডুবিয়েছেন, যিনি যা ইচ্ছা তাই করেন, কথাবার্তার কোনো মাপজোক নেই। তাদের অভিযোগ, ফয়জুল করিমের এই ধরনের আচরণের কারণেই দলের ভোট কমে গেছে। এখন একটু পেছনে তাকালে দেখা যায় জামায়াতে ইসলামী চরমোনাইকে 50টি আসন অফার করেছিল জোটের অংশ হিসেবে। 50টি আসন, এটা কম কথা নয়, কিন্তু চরমোনাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এমন ভাবছিল যেন তারা একাই সব করে ফেলতে পারবে, যেন তাদের নিজেদের শক্তিই যথেষ্ট। কিন্তু নির্বাচনের ফলাফল যখন এলো তখন সেই বিশাল আত্মবিশ্বাসের বেলুনটি চুপসে গেল। 143টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় সর্বত্রই জামানত বাজেয়াপ্ত হলো। বরিশাল 1, বরিশাল 2 এসব আসনে 5-6 হাজার ভোটও পায়নি তাদের প্রার্থীরা। অথচ ভাবখানা এমন ছিল যেন তারা ইতিমধ্যেই এমপি নির্বাচিত হয়ে গেছেন। চট্টগ্রামের দিকে তাকালে চিত্রটা আরও করুন। চট্টগ্রামের সব আসনে জামানত বাজেয়াপ্ত। এক একটি আসনে ভোট পেয়েছে 3000 কিংবা 4000। বগুড়ারও একই অবস্থা, সব আসনে জামানত বাজেয়াপ্ত। মজার ব্যাপার হলো জাতীয় পার্টি এবং চরমোনাইয়ের ভোটের সংখ্যা অনেক জায়গায় কাছাকাছি। এটা কতটা লজ্জাজনক একটি দলের জন্য যে দলটি নিজেদের শরিয়া ভিত্তিক রাজনৈতিক ধারক বাহক বলে দাবি করে। এবার আসা যাক ফয়জুল করিমের নির্বাচনী কৌশল নিয়ে। তিনি নিজে 2টি আসনে নির্বাচন করেছেন। 2টি আসনে, এমন ভাব যেন পারলে 3 জায়গায়ও করতেন। অথচ তারেক রহমান, যিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনিও 2 জায়গায় নির্বাচন করেছেন। ডাক্তার শফিকুর রহমান 1 জায়গায় করেছেন। একসময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করতেন। পরে আরপি অধ্যাদেশে এই বিধান তুলে দেওয়া হয়েছে এবং এখন সর্বোচ্চ 3 জায়গায় করা যায়। কিন্তু ফয়জুল করিম এমনভাবে 2 আসনে নির্বাচন করেছেন যেন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এই অসামঞ্জস্যপূর্ণ আত্মবিশ্বাস মানুষকে হাসাচ্ছে আর দলের ভেতরের মানুষদের কাঁদাচ্ছে। বরিশাল 6 তথা বাকেরগঞ্জ আসনটির কথা ধরা যাক। এই আসনে জামায়াত আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং ফয়জুল করিমের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে, অনেক বেশি। এটা একটা বড় ইঙ্গিত জামায়াতের সাথে যে কোনো আসনে জেতার সক্ষমতা ফয়জুল করিমের নেই। এটা এখন প্রমাণিত সত্য। 50টি আসন জামায়াত দিতে চেয়েছিল, সেখানে চরমোনাইয়ের যোগ্যতা ছিল কয়টি আসনে জেতার? এই প্রশ্নের উত্তর নির্বাচনের ফলাফলে দিয়ে দিয়েছে। তবে চরমোনাইয়ের একটি আসনে জয়ের কথা বলতে হয়। বরগুনার চরমোনাইয়ের একজন প্রার্থী জিতেছেন, কিন্তু এই জয়ের পেছনে একটা গল্প আছে। জানা গেছে সেখানে জামায়াতের এক ধরনের কোঅপারেশন ছিল। অবশ্য জিতেছে তো জিতেছে, যেভাবে জিতুক, জামায়াতের সহযোগিতা যদি কোনোভাবে কাজে লাগাতে পারে সেটাও তাদের অর্জন বলা যায়। ঠিক যেমন এনসিপি জামায়াতের সহযোগিতায় জিতেছে, নইলে একটি আসনেও জিততে পারত না, সেটাও তাদের অর্জন। একইভাবে অতীতে বিএনপির সহায়তায় জামায়াত জিতেছে, জামায়াতের সহায়তায় বিএনপি 2বার সরকার গঠন করেছে, সেগুলোও পারস্পরিক অর্জন ছিল।
কিন্তু এখন চরমোনাই যে খেলা খেলছে সেটা দেখলে হাসি পায়। একটিমাত্র আসনে জিতে তারা এমন দাবি করছেন তাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে। তাদের যুক্তি অদ্ভুত। তারা বলছে, আমরা জামায়াত ইসলামীর সাথে জোট না করে আলাদাভাবে নির্বাচন করেছি, যার মাধ্যমে জামায়াতকে অনেক জায়গায় হারিয়ে দিয়েছি। অতএব আমাদের একজনকে মন্ত্রী বানান। এই দাবি নিয়ে তারা তারেক রহমানকে মন্ত্রিত্ব চাইছে। এটা চরমোনাইয়ের একটি বিশাল রহস্য, যেটা এখন আর গোপন নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দলটির অবস্থানের পরিবর্তন। একসময় ফয়জল করিমের প্রচারণায় স্লোগান ছিল, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এই ধরনের আক্রমণাত্মক কথাবার্তা তারেক রহমানকে লক্ষ্য করেই বলা হতো। শুধু নির্বাচনী প্রচারণার সময় নয়, প্রচারণার আগেও এই ধরনের কথা বলা হয়েছে। কিন্তু সেই একই ফয়জল করিম এখন তারেক রহমানকে এই পরিবর্তনটা দেখলে বোঝা যায় রাজনীতিতে স্বার্থের জোর কতটা প্রবল। যে মানুষটাকে গতকাল গালি দিয়েছেন, আজ তার কাছে হাত পাচ্ছেন মন্ত্রিত্বের জন্য। এটা একটা বিশাল হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি চরমোনাইকে কিছু দেবেন? এটা নির্ভর করছে তারেক রহমানের কৌশলের উপর। যদি তিনি মনে করেন জামায়াতকে মোকাবেলা করতে চরমোনাইকে হাতে রাখার দরকার আছে, তাহলে হয়তো একটা প্রতিমন্ত্রীর পদ বা এ জাতীয় কিছু দিয়ে দিতে পারেন। আবার মন্ত্রিত্ব না দিলেও বড় বড় সরকারি মসজিদের খতিব পদ, ইসলামিক ফাউন্ডেশনের পদ, এ ধরনের কিছু সুবিধা দিয়ে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারেন। কারণ চরমোনাই যা চায় সেটা আসলে ক্ষমতার ভাগ, সেটা যে কোনো রূপেই আসুক না কেন। কিন্তু পুরো চরমোনাই এখন যে কাজটি করছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপির যাবতীয় আলোচনা বন্ধ করে দিয়ে এখন বিএনপিকে তোষামত করছে, অ্যাপিজ করছে। এটা ভেরি সিগনিফিকেন্ট একটা পরিবর্তন। যে দলটি কিছুদিন আগেও বিএনপিকে কঠোরভাবে সমালোচনা করত, তারা এখন হঠাৎ করেই বিএনপির প্রশংসায় পঞ্চমুখ। কেন? কারণ একটাই, মন্ত্রিত্ব চাই। চরমোনাইয়ের আরেকটা সমস্যা হলো তাদের জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি। নির্বাচনে বিপুলভাবে পরাজিত হওয়ার পর তারা জনগণকে দোষ দিচ্ছে, জনগণের রায়কে গালি দিচ্ছে। তারা বলছে অধিকাংশ জনগণ ক্ষমতালোভী, শরিয়া বোঝে না। এই কারণে নাকি তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা এক ধরনের হাস্যকর যুক্তি। নিজেদের ব্যর্থতার দায় জনগণের উপর চাপানো রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত নিদর্শন। ফয়জল করিমের ফ্যাসিস্ট চরিত্র নিয়ে এখন দলের ভেতরে কথা উঠছে। চরমোনাইয়ের নিজস্ব লোকজনই বলছেন ফয়জল করিম একজন ফ্যাসিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরমোনাইয়ের ছাত্রনেতাদের নিজের সিদ্ধান্তে অযৌক্তিকভাবে বহিষ্কার করেছেন। সেই বহিষ্কৃত নেতারা এখন ক্ষিপ্ত। তারা বলছেন এই ফয়জল করিমই দলকে ডুবিয়েছেন। 2 আসনে নির্বাচন করে কোথায় গেল সেই বিশাল অহংকার? এই প্রশ্ন এখন চরমোনাইয়ের ভেতর থেকেই উঠছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি চরমোনাইয়ের জন্য এখনো আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সামনের দিনগুলোতে চরমোনাইয়ের মধ্যে যারা স্মার্ট, যারা রাজনীতি বোঝেন, তারা দলটি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দেবেন। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন যখন আসবে, তখন যারা এমপি হতে চান, চেয়ারম্যান হতে চান, উপজেলা চেয়ারম্যান হতে চান, সিটি কর্পোরেশন কাউন্সিলর হতে চান, তাদের মধ্যে ব্যাপকভাবে জামায়াতের প্রতি ঝোঁকার প্রবণতা দেখা যাবে। এটা এখনই শুরু হয়ে গেছে। ঢাকার সেই কাউন্সিলর নেতার পদত্যাগ তার প্রমাণ সংকেত। আরও আসবে, সময়ের অপেক্ষা মাত্র। চরমোনাইয়ের এই সংকটের মূলে আছে একটি ভুল সিদ্ধান্ত, জামায়াতের সাথে জোট না করা। সেই সিদ্ধান্তের মাসুল এখন তারা দিচ্ছে এবং সামনে আরও দিতে হবে। ফয়জল করিমের নেতৃত্বে দলটি যে পথে হাঁটছে, সেই পথের শেষে কি অপেক্ষা করছে সেটা এখনো অনিশ্চিত। তবে একটা বিষয় পরিষ্কার, চরমোনাই যদি নিজেদের সংশোধন না করে, যদি বাস্তবসম্মত রাজনীতি না করে, তাহলে দলটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। আর সেই দিনটি হয়তো আর বেশি দূরে নয়।